বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে এসেছেন তিনি। সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা হন প্রধানমন্ত্রী। সাথে আছেন স্ত্রী জুবাইদা রহমান। এই সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন সহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারি কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি বাগবাড়িতে নিজ বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে ভাষণ দেবেন ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এবার স্থবিরতা কাটিয়ে বগুড়া নতুন উন্নয়নের ধারায় যুক্ত হবে। দর্শক, প্রধানমন্ত্রী সফরের আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী এস.এম. আবু সাইদ। সাইদ, প্রধানমন্ত্রী তো ইতোমধ্যেই বগুড়া পৌঁছে গেছেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? কি কি কর্মসূচি রয়েছে সারাদিন ব্যাপী? কখন নাগাদ শুরু হতে যাচ্ছে? জানাবেন সার্বিক তথ্য। জি কানিস লাবণী, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিনের যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল বগুড়াবাসী, সেটা কিন্তু ইতোমধ্যে গণনা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় বগুড়ায় পৌঁছেছেন এবং তিনি এখন বগুড়া সার্কিট হাউসে অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে বগুড়া জসকোট প্রাঙ্গণ এলাকায় আছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে দেখুন, প্রচুর লোকজন কিন্তু এই এলাকায় অবস্থান করছেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে এক নজর দেখা এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে অপেক্ষা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই জসকোটে প্রবেশ করবেন এবং এখানে একটি আইনজীবী সমিতির ভবন, সেই ভবন উদ্বোধন করবেন। এরপরে বিল বোর্ড যেটা বেল সেটা কিন্তু চালু করবেন এবং সেইটার উদ্বোধন শেষে তিনি বগুড়া পৌরসভা, যেটা 150 বছরের পুরনো পৌরসভা, সেই পৌরসভার উদ্বোধন অর্থাৎ সিটি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে, সেটার আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু উদ্বোধন করবেন। এরপরে তিনি গাবতলীর বাগবাড়ি, তার নিজ এলাকা, সেখানে যাবেন। সেখানে গিয়ে এই কার্ড বিতরণ এবং নদী খননের বিষয় আছে, খাল খননের বিষয় আছে, সেই বিষয়ে তিনি অংশগ্রহণ করবেন। দুপুরে তিনি আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়ায় তিনি বিএনপি আয়োজিত জনসভায় তিনি যোগদান করবেন। লাবণী, আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে সেই মাহেন্দ্রক্ষণ প্রধানমন্ত্রী কিন্তু তার বহর কিন্তু চলে আসছে। আর কয়েক মিনিটের মধ্যেই তিনি কিন্তু এই জসকোট প্রাঙ্গণ এলাকায় ঢুকবেন। প্রচুর লোক সমাগম কিন্তু এখানে ঘটেছে এবং আপনারা দেখছেন যে তাদের উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, তাদের আনন্দ এবং উচ্ছ্বাস কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে বহরটায় আর কিছুক্ষণের মধ্যে সরাসরি জসকোট এলাকায় ঢুকবেন। শত শত মানুষ কিন্তু চারদিকে উৎসুক অবস্থায় দাঁড়িয়ে আছে এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে মানুষের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, সে আনন্দ কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং সেই শুভ মাহেন্দ্রক্ষণ বগুড়াবাসী যেটা মনে করেন যে বিগত 20 বছরে বগুড়ার উন্নয়ন হচ্ছে, বঞ্চিত ছিল, সেই বগুড়াবাসীর অবস্থানটাই আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যে প্রধানমন্ত্রীর গাড়ির বহর সকাল 10টায় সার্কিট হাউসে ঢুকলেও এই মুহূর্তে কিন্তু সরাসরি জসকোট এরিয়ায় ঢুকছেন এবং জসকোট এরিয়ায় কিন্তু তিনি সেখানে একটি বার সমিতির ভবনের উদ্বোধন করবেন এবং বেল বোর্ড যেটা, সেটাকে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেইটাই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর যে বহরটা, সেই বহরটা কিন্তু সরাসরি চলে আসছে। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে আমরা সরাসরি বগুড়া শহরের জসকোট এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আজকের সেই মাহেন্দ্রক্ষণ গণনা শুরু হয়ে গেছে এবং শত শত মানুষ অপেক্ষা করছে এবং প্রধানমন্ত্রী কিন্তু তার বহরটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই জসকোট এরিয়ায় ঢুকবেন। লাবণী, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 20 বছর বগুড়ার মানুষ বগুড়ার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল এবং বগুড়াবাসীর যে প্রত্যাশিত উন্নয়ন, সেই উন্নয়ন
তারা পায়নি এবং এই বগুড়া পৌরসভা 2004 সালে সিটি কর্পোরেশনে উন্নতি হওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন, লোকবলের প্রয়োজন, সবই কিন্তু বগুড়া পৌরসভার রয়েছে। তথাপি শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যতার কারণেই কিন্তু সেটা উদ্বোধন করা সম্ভব হয়নি। আপনারা দেখছেন যে মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার এবং তার মধ্য দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি এগিয়ে আসছে। আমরা একটু সরাসরি দেখাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বহর কিন্তু এগিয়ে আসছে এবং সরাসরি আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বহর কিন্তু জজ কোর্টের ভিতরে ঢুকছে এবং প্রচুর মানুষ তাকে স্বাগত জানাচ্ছে, করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পায়ে হেঁটে কিন্তু উনি আসছেন। লাবণী, আপনি দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পায়ে হেঁটে মানুষের সাথে কর্মদন সরাসরি মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং আপনারা দেখছেন যে প্রতিটি মানুষের সাথে তিনি কিন্তু একেবারে মিশে গেছে, প্রতিটি মানুষের সাথে কথা বলছেন। বগুড়ার সন্তান, বগুড়ার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী, সেটা কিন্তু তার আচরণের মধ্য দিয়ে প্রমাণিত আবারও হলো যে তিনি সরাসরি এই মানুষের সাথে কিভাবে মিশে যেতে পারেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাবণী, আপনি নিশ্চয় দেখলেন যে সার্কিট হাউস থেকে সরাসরি তিনি পায়ে হেঁটে কিন্তু বগুড়া জজ কোর্ট প্রাঙ্গণে উনি চলে এসেছেন এবং জজ কোর্ট প্রাঙ্গণে হেঁটে মানুষের সাথে কুশল বিনিময় করে কর্দমর্দন করে কথা বলে কিন্তু তিনি জজ কোর্টের ভিতরে ঢুকেছেন। মানুষ আবেগ আপ্লুত এবং আনন্দিত, উৎসাহিত। তারা দীর্ঘদিনের যে বঞ্চনা, তাদের প্রিয় নেতা, তাদের প্রিয় সন্তানকে কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়েছেন এবং সেটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি ৭১ টিভির ক্যামেরায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ইতোমধ্যে সেই মাহেন্দ্রক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জজ কোর্টের ভিতরে ঢুকেছেন আর কয়েক মিনিটের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করবেন এবং এরপরেই এর পাশেই রয়েছে বগুড়া পৌরসভা। 1876 সালে এই বগুড়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে মাত্র 4টি ওয়ার্ড নিয়ে এবং এই 1876 সালের পর থেকে 2004 সালে এই বগুড়া পৌরসভা কিন্তু 21টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। প্রায় 70 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বগুড়া পৌরসভা গঠিত হলেও 2001 সালের পর থেকে যে সকল উপকরণ দরকার ছিল সবকিছুই কিন্তু বগুড়া পৌরসভার আছে। তথাপিও শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি, এমনটি কিন্তু বগুড়াবাসী অভিযোগ করে আসছেন এবং সেই বাস্তবায়নের কাজটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজ উদ্যোগে এখন বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী কিন্তু বগুড়াবাসী। আপনারা দেখলেন সেই মানুষ কিন্তু অভূতপূর্ব সাড়া দিয়েছে। তারা এই সফরের মধ্য দিয়ে সেটা কিন্তু উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করেছে। আমরা দেখছি বগুড়া জজ কোর্ট এলাকার যে লোকবলের জনসংখ্যার যে উপস্থিতি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকাল 6টায় ঢাকার গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে সড়ক পথে তিনি রওনা হন এবং সড়ক পথেই কিন্তু তিনি বগুড়ায় আসেন এবং বগুড়ায় সার্কিট হাউসে সকাল 10টায় পৌঁছেন এবং সেখান থেকে তিনি পায়ে হেঁটে সকাল 11টায় এই জজ কোর্ট এলাকায় এখানে আসেন। জি, আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে জজ কোর্টের ভিতরে সরাসরি ফলক উন্মোচন করে এই জজ কোর্টের বার সমিতির যে ভবন সেই ভবন উদ্বোধন করছেন, পাশাপাশি বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করছেন এবং বগুড়াবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মাহেন্দ্রক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু সেই অনুষ্ঠানে আছেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে সেখানে উদ্বোধন করছেন এবং এই উদ্বোধন শেষেই কিন্তু তিনি এর পাশেই বগুড়া পৌরসভা, যা কিছুক্ষণের মধ্যেই সিটি কর্পোরেশনে উন্নতি হবে এবং সেই পৌরসভায় তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
করবেন। বগুড়াবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে এবং এর মধ্য দিয়ে বগুড়ার যে দীর্ঘ 20 বছরের যে বঞ্চনার শিকার ছিল, যে প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তি থেকে কিন্তু বঞ্চিত ছিল, কিন্তু বগুড়াবাসী আজকে সেটার মধ্য দিয়ে কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেটা কিন্তু আজকে সেই প্রত্যাশা, সেই প্রাপ্তি কিন্তু আজকে সফলভাবে পাচ্ছে বগুড়ার মানুষ, এবং আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বগুড়া জজকোর্ট প্রাঙ্গণ এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রী জজকোর্ট এলাকা থেকে সরাসরি বার সমিতির যে ভবন, সেই ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন এবং বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করছেন, যার মধ্য দিয়ে আর কোনো আসামির জামিন নেওয়ার পরে ম্যানুয়ালি কোনো কাগজপত্র জেলখানায় পাঠাতে হবে না, ইমেইলের মাধ্যমে সেটা পৌঁছে যাবে এবং নাগরিক সেবা কিন্তু খুব দ্রুত পাবে। ডিজিটাল যে সেবা, সেই সেবাগুলো কিন্তু খুব দ্রুত পাবে জনগণ। সেই ব্যবস্থাই কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা সেটা দেখছেন এবং আমরা 71-এর ক্যামেরায় সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা সরাসরি আছেন 71 টিভির সাথে এবং দেখছেন যে বগুড়াবাসী, এই জনগণ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যে উচ্ছ্বসিত, আনন্দিত এবং তারা আজকে তাদের যে প্রত্যাশার যা ছিল, সেই প্রত্যাশার যে আজকে প্রাপ্তি, সেই প্রাপ্তি কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘদিন পরে বগুড়াবাসী যা পাবার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন। এবং বরাবরই কিন্তু বগুড়াবাসী একটি কথা বলে আসে, লাবণী, আপনি নিশ্চয় শুনেছেন যে বগুড়ার যা উন্নয়ন হয়েছে অতীতে, তা কিন্তু জিয়া পরিবারের মাধ্যমে হয়েছে। আপনারা জানেন যে এর আগে 2004 সালে বগুড়া পৌরসভাকে 9টি ওয়ার্ড থেকে 21টি ওয়ার্ডে যেটা উন্নতিকরণ করা হয়ে থাকে। তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সেই মহাসচিব কিন্তু তখন এই বিএনপির সরকার ক্ষমতা থাকা অবস্থায় সেই কাজটি করেছিলেন এবং দীর্ঘ সময়ে বিএনপি ক্ষমতার বাইরে থাকার কারণে বগুড়ার দৃশ্যমান কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি। আজকের সেই মহেন্দ্রক্ষণ, সেইটা কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছে, আপনারা কিন্তু সেটি দেখছেন এবং আমরা 71-এর চোখে, 71-এর ক্যামেরায় সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি বগুড়া জজকোর্ট এলাকায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আব্দুল সাইদ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং আজ বগুড়ায় সারাদিনের প্রধানমন্ত্রী যে সকল কর্মসূচি রয়েছে এ বিষয়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা যেমনটি দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির বহুতল ভবনটি উদ্বোধন করলেন মাত্র, এবং সারাদিনব্যাপী আরও কর্মসূচি রয়েছে। আমরা 71-এর পর্দায় আপনাদেরকে সেগুলো দেখানোর অবশ্যই চেষ্টা করব। অতীতের অগণতান্ত্রিক সরকার হাম রুবেলার টিকা না দেয়ায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বর্তমান সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় হাম রুবেলা প্রতিরোধের উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে হাম রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিদিনই সকাল 8টা থেকে সারা দেশে 2,82,510টি কেন্দ্রে একযোগে টিকা দেয়া হবে। কর্মসূচি প্রথম দিনেই প্রায় 11 লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর আগে গেল 5 এপ্রিল সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা 18টি জেলার 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এরপর 12 এপ্রিল থেকে দেয়া হয় ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এবার সারা দেশে এই টিকার ক্যাম্পেইন শুরু হলো। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 থেকে 100 বেড করার ঘোষণা দেন। দর্শক, যেমনটি বলছিলাম যে বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির বহুতল ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে তিনি কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
একটু সাইড দেন বাবা। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির বহুতল ভবনটি উদ্বোধন করেছে এবং এই মুহূর্তে তিনি পৌরসভার দিকে যাচ্ছেন। সেখানে তার যে কর্মসূচি রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আজ সারাদিন ব্যাপী বগুড়াতে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। তিনি কর্মসূচিতে অংশ নেওয়ার পর বাগবাড়িতে নিজ বাড়িতে যাবেন। এরপর বিকেলে তিনি ভাষণ দিতে যাচ্ছেন ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভা। এবং আপনারা যেমনটি দেখছেন যে নেতা কর্মীদের উচ্ছ্বাসের কিন্তু কোনো কমতি নেই। বগুড়াতে তিনি নিজের এলাকায় ফিরে গেছেন এবং সেখানকার মানুষের আসলে অনেক প্রত্যাশা এই সরকারের তরফ থেকে, এই সরকারের কাছ থেকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কর্মসূচির আজ উদ্বোধন রয়েছে এবং প্রথম কর্মসূচিটি ছিল বহুতল ভবনের উদ্বোধন অ্যাডভোকেট বার সমিতির। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পৌরসভার দিকে এগোচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আজ সকাল 6টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথেই রওনা দিয়েছিলেন বগুড়াতে এবং তার সাথে রয়েছেন তার স্ত্রী জুবায়দা রহমান। এবং আজ বগুড়া সিটি কর্পোরেশনের ফলকও উন্মোচন করা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কনফারেন্স রুমের দিকে এগোচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে তিনি যেহেতু বগুড়ার সন্তান, বগুড়ার মানুষের আসলে অনেক প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এবং তিনিও দায়বদ্ধ বগুড়ার উন্নয়ন করার ক্ষেত্রে। এবং প্রথম ধাপটি আমরা যেমনটি দেখলাম যে বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির বহুতল ভবনটি তিনি ইতিমধ্যেই উদ্বোধন করেছেন। এবং আরও একটু জানিয়ে রাখতে চাই, এছাড়া আরও অনেক উদ্বোধন কর্মসূচি রয়েছে আজকের মধ্যে। উল্লেখযোগ্য হলো বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন। এবং দর্শক, শুরু করে স্টার্টিং করো, ছবি তুলে আসসালামু আলাইকুম, শুভ সকাল। বগুড়া সহ 7টি জেলায় ই-পেবল সিস্টেম উদ্বোধন উপলক্ষে আয়োজিত উদ্যোগকার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সহধর্মিণী ডক্টর জুবায়দা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম এ মুহিত এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে ভার্চুয়ালি দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজ বগুড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সিস্টেম বেল বন্ড কর্মসূচির উদ্বোধন করবেন তিনি কিছুক্ষণের মধ্যেই। তিনি সেই সভায় যোগদান করেছেন এবং কিছুক্ষণ আগে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির বহুতল ভবনটি উদ্বোধন করেছেন। দর্শক, অন্য প্রসঙ্গে যাচ্ছি।
সারা দেশের মতো বরগুনাতেও শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শিশুদের টিকা নিশ্চিত করতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। দর্শক, টিকাদান কর্মসূচির আরো তথ্য জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, বরগুনায় টিকাদান কর্মসূচির বিস্তারিত কি তথ্য রয়েছে আজ, আর প্রথম দিনে কতজন এই টিকা পেতে যাচ্ছেন এবং সেখানে আসলে হামের সর্বশেষ কেমন পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে যে টিকার যে কর্মসূচি সেটি কিন্তু সকাল 8টা থেকে কিন্তু শুরু হয়েছে। এর ধারাবাহিকতা কিন্তু যে উপকূলীয় জেলায় বরগুনায়ও কিন্তু সেই কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা জেলায় মোট 1491টি টিকা কেন্দ্রে কিন্তু এই যে টিকার কার্যক্রম সেটি শুরু হয়েছে সকাল 8টা থেকে। আমরা বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে দেখেছি, সকাল থেকে অভিভাবকদের উপস্থিতি দেখেছি। আমরা এখন দেখতে পাচ্ছি, আমি বর্তমানে রয়েছি বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে। এখানে যদিও এখন ভিড় নেই বললেই চলে, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে বেশ অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে ভিড় ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে যে ভিড় সেটি কিন্তু কমে গিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে বরগুনা জেলায় কিন্তু 1,24,600 শিশুকে কিন্তু টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে আমাদেরকে সিভিল সার্জন। এবং সিভিল সার্জন আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে টিকা কার্যক্রমের যে ব্যাপক প্রস্তুতি সেটাও কিন্তু তারা এখানে নিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা আসলে সকাল থেকে কেমন এখানে টিকা দিচ্ছে এবং মানুষের সাড়া কেমন পাচ্ছেন আপনারা? সারা এখন মানুষের মাঝে সারা ভালোই আছে, কিন্তু আগের থেকে টিকা গ্রহীতার সংখ্যা একটু কমে আসছে। সকাল থেকে পর্যন্ত 16 জনের মতো আসছে। লাবণী, যেটি বলছিলাম যে আসলে এখানে কিন্তু টিকার কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, হামের যে প্রকোপ সেটিও কিন্তু বেড়ে চলেছে। আমরা গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী কিন্তু 291 জন মোট কিন্তু এই জেলায় হাম শনাক্ত হয়েছে। এবং 24 ঘন্টার যদি তথ্য দেই আপনাকে, 24 ঘন্টায় আমরা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী কিন্তু 38 জনকে সন্দেহজনকভাবে হাম শনাক্ত হয়েছে। এবং সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই টিকা কার্যক্রম যদি চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে হামের প্রকোপ সেটি কমে যাবে। তো লাবণী, এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে বরিশালের বরগুনার হামের টিকাদান কর্মসূচির আরো তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দেশে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ থেকে অকটেন 20% ও পেট্রোল ডিজেল 10% হারে বেশি সরবরাহ করা হবে। এক বার্তায় বিপিসি জানিয়েছে, চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই অনুযায়ী আজ থেকে দৈনিক 13,048 মেট্রিক টন ডিজেল, 1,511 মেট্রিক টন পেট্রোল ও 1,422 মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে। এর আগে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সহনীয় পর্যায়ে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এতে মিশ্র প্রতিক্রিয়া জানান ভোক্তারা। এদিকে জ্বালানি তেল নিয়ে এখনও ভোগান্তি কাটেনি। পাম্পগুলোতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ক্ষুব্ধ গ্রাহকরা। দর্শক, রাজধানীর জ্বালানি তেলের পরিস্থিতির তথ্য জানাবো আপনাদেরকে। যুক্ত হবেন আমাদের সহকর্মী রাকিব হাসান। রাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জ্বালানি তেলের একটি সংকট তো বেশ কিছুদিন ধরেই ছিল এবং আমরা যতদূর জানলাম যে তেলের সরবরাহ বিপিসি ইতিমধ্যে বাড়িয়েছে। পেট্রোল পাম্পের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন এবং গ্রাহকদের যে দীর্ঘ লাইনের একটি সমস্যা ছিল কিছুটা কি কমলো আজ, জানাবেন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রায় 1 মাস 20 দিন পর গতকালকে বাংলাদেশ সরকার জ্বালানি তেলের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়। এর মধ্যে অকটেন, পেট্রোল এবং ডিজেলও শেষ পর্যায়ে দাম বাড়ানো হয়। তো আজকে থেকে আবার এই সব পণ্যের সরবরাহ বাড়িয়েছে সরকার। বিপিসির যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে আগে যে পরিমাণ অকটেনের সাপ্লাই দেওয়া হতো, মানে গতকাল পর্যন্ত যে সাপ্লাই ছিল তার থেকে আরও 20% বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ডিজেল এবং পেট্রোলের ক্ষেত্রে সেটি 10% বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসেবে আসলে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ বেড়েছে এবং মানুষের যে চাহিদা, জ্বালানি তেলের গ্রাহকদের যে চাহিদা সেটা পূরণ করে এখন একটু বেশি দুর্ভোগ কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বা এর আগের দিনগুলোতে পেট্রোল পাম্পের সামনে যে ভিড় আমরা লক্ষ্য করেছি, জ্বালানি তেলের গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সেটি এখনও অব্যাহত রয়েছে। আমরা এই মুহূর্তে যে পাম্পে আছি
মেঘনা মডেল সার্ভিস সেন্টার রাজধানী শাহবাগ এলাকায়। এখানে যে ব্যক্তিগত গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো অনেকগুলো আজকে ভোর 4টা বা 4টার আগে এসে এখানে সিরিয়াল ধরেছে। এখনও অনেক গাড়ি তেল পায়নি। আবার বাইক যেগুলো আছে, বাইকগুলো কিন্তু সেই সকাল থেকে অপেক্ষা করছে তেলের জন্য। এখানে দুটি পদ্ধতিতে আজকে তেল দেওয়া হচ্ছে। একটি হচ্ছে যারা ফুয়েল পাস দেখিয়ে তেল নিচ্ছেন তাদেরকে 1200 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং যারা ফুয়েল পাস দেখাতে পারছেন না তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে যেই দুর্ভোগ কমানোর জন্য মানুষের দাবি ছিল, সেই দুর্ভোগ এখনও রয়ে গেছে। কিন্তু ফুয়েল পাস, রেশনিং এবং হচ্ছে দাম বৃদ্ধি সবই কিন্তু সম্পন্ন হয়েছে, এবং সরকার চেষ্টা চালাচ্ছে যে সরবরাহ বাড়িয়ে এই দুর্ভোগ কীভাবে লাঘব করা যায়। লাবণী, রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে বিভিন্ন ধরনের পাস হয়েছে, কিন্তু তারপরও তেলের সংকট আসলে তেমনটা কমেনি, জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি জ্বালানি তেলের সংকটের। হজ যাত্রীদের জন্য মোবাইল ব্যালেন্সের মাধ্যমে হজ রোমিং প্যাক কেনার সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। সৌদি আরবে যাওয়ার পর হাজিদের যাতে অন্য সিম কিনতে না হয়, সেজন্যই এমন উদ্যোগ নিয়েছে টেলি সংস্থাটি। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন গ্রামীণফোনের এই সেবার মাধ্যমে। দর্শক, এসে বাপ্পির ছবিতে মামুন হুসাইনের প্রতিবেদন। বাংলাদেশ থেকে এবছর ৭৮,০০০-এরও বেশি মানুষ হজে যাচ্ছেন দেশের স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য। এবার আর নতুন সিম কিনতে হবে না হাজিদের। হজ পালনকারীদের ভোগান্তি কমাতে রোমিং সেবার সুযোগ রেখেছে গ্রামীণফোন। সৌদি অবস্থান করে হাজিরা এই টেলি সংস্থার ইন্টারনেট ও মিনিট ব্যবহার করেই জানাতে পারবেন নিজের অবস্থান। আশকোনা হজ ক্যাম্পে প্রবেশের পর ডান পাশেই রয়েছে গ্রামীণফোনের বুথ। সেখান থেকে গ্রামীণ সিম কিনে অথবা যাদের গ্রামীণ সিম রয়েছে তারা রোমিং সেবা নিতে পারছেন। গ্রামীণফোন আমাদেরকে এখানে যে সেবাটা দিচ্ছেন আর কি, এই সেবাটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আমাদেরকে সৌদি আরবে যে সিম কেনা লাগতো, আবার জিবি কেনা লাগতো, মিনিট কেনা লাগতো, সেই বিষয়গুলো থেকে আমরা সাধারণ মানুষ, সাধারণ হজ যাত্রী যারা, তারা খুব ভালো উপকৃত হচ্ছে আর কি। গ্রামীণফোনকে ধন্যবাদ যে রোমিং চালু করার জন্য। আমাদের জন্য সুবিধা, এটা অনেক সুবিধা যে সৌদি আরবে যে সিম কেনা লাগলো না, এখান থেকে সুবিধাটা পেলাম। ওখানে গিয়ে আমাদের সৌদির সিম কেনা লাগতেছে না, বাংলাদেশের গ্রামীণ সিমটা আমরা ব্যবহার করতে পারতেছি। বিষয়টা আমার কাছে ভালো লাগছে। গ্রামীণফোনের সিম নিলাম আমার জন্য ভালোর জন্যই, আমি এই জন্যই নিলাম। পরিবারের কাছে কথা ক্লিয়ার বলতে পারবো বলে আমি এটা নিলাম। 4টি প্যাকেজে গ্রামীণফোনের রোমিং সুবিধা নিতে পারছেন হজ যাত্রীরা। এই সেবা প্রতিদিন 24 ঘন্টা চালু রেখেছে গ্রামীণফোন। আমরা হচ্ছে গ্রামীণের রোমিং সেবাটা দিচ্ছি। এটা হচ্ছে হজ যাত্রীরা যখন যাচ্ছে ওই দেশে যায় নতুন একটা সিম কেনা এবং কিভাবে কিনবে, কিভাবে অ্যাক্টিভ করবে, সেই হ্যাসেলটা পোহাতে যেন না হয়। একটা হচ্ছে 2499 টাকা, যেটা হচ্ছে 15 জিবি ইন্টারনেট 45 দিনের জন্য। আর আরেকটা হচ্ছে 2999, যেটা ওটা 15 জিবি প্লাস 75 মিনিট। গত বছর যারা এই জিপি রোমিং সেবাটি নিয়েছে তারা এবার এসে আমাদের স্টল খুঁজে নিচ্ছে। এর মানে হচ্ছে তারা খুবই উৎসাহ প্রকাশ করছে এবং হচ্ছে আমাদের প্যাকেজ নেওয়ার পর তারা সেখানে কোনো হ্যাসেল ফিল করে নাই। রোমিং সেবা নেওয়ার পর সৌদিতে পৌঁছে কোনো সমস্যায় পড়লে সেখানেও সেবা দেবে গ্রামীণফোন। এখানে একটা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় 24 আওয়ার্স আমাদের টিম, স্পেশালিস্ট টিম আছে যারা হচ্ছে তাকে কাস্টমার সার্ভিস দিয়ে থাকবে। যে কোনো সমস্যার সৌদিতে যাওয়ার পর যদি গ্রামীণ রোমিং ইউজ করা হয় তার সমাধান তারা হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে পেতে পারে। মোবাইল রিচার্জ অথবা মাইজিপি অ্যাপ থেকে প্যাকেজ কিনলেই মিলবে রোমিং সেবা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। অব্যাহত রেখেছে এবং যার ফলশ্রুতিতে আজ 7টি জেলায় এই প্রক্রিয়াটি চালু হলো। দেশের সকল আদালতে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ন্যায় বিচারে বিলম্ব করা মানেই ন্যায় বিচারকে উপেক্ষা বা অস্বীকার করা। আমি আশা করি বিচার বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক উদ্যোগ ই বেইল বন্ড ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। আদালত থেকে জামিন পাওয়ার পর আদালতের বিভিন্ন দপ্তর ঘুরে জামিননামা হাতে পৌঁছতে কয়েকদিন সময় লাগার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কারামুক্তি
ওতে দেরি হয়। এটি আইনের শাসন হলেও ন্যায় বিচার কিনা এ নিয়ে প্রশ্ন করার সুযোগ হয়তো রয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং আইনি বিচারে আইনের অবিচার চালানো হয়েছিল। আইনের শাসন এবং ন্যায় বিচার বিষয় দুটি একটি আরেকটির পরিপূরক। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক। আমি মনে করি জামিন প্রক্রিয়ায় ই বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ। উপস্থিত আইনজীবী বৃন্দ, জামিনের নথি অনলাইনে দাখিল করার ইলেকট্রনিক জামিননামা বা ই বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যেই জামিননামা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার ফলে বিচার প্রার্থীদের হয়রানি লাঘব হবে ইনশাআল্লাহ। আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে জেলখানায় পৌঁছানো পর্যন্ত আইনজীবী, মোহরি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, পিয়ন সহ নানা পরিক্রমায় কমপক্ষে 13টি ধাপ পার হতে হতো, বা যা এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বেইল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই বেইল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া এই কটি জেলাতে আদালতের কার্যক্রমে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা হলো। এর ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তি জামিন পাওয়ার পর কারামুক্তির ক্ষেত্রে হয়রানি লাঘব হবে। অপরদিকে বিরোধী পক্ষ কিংবা মধ্যস্থতাভোগীদের তৎপরতা কিংবা জামিননামা জালিয়াতির ঘটনার সুযোগও কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেই বিচার বিভাগ থাকবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন বিচারক যেহেতু জামিন আদেশটি যাচাই করে সরাসরি অনলাইনেই কারা প্রশাসনের কাছে পাঠাবেন, সেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন। ফলে ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে। ই বেইল বন্ড সিস্টেমকে পুলিশের সিডিএমএস, আদালতের কেস ম্যাজিস্ট্রেট সিস্টেম এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার বিষয়টিও আমাদের সরকারের পরিকল্পনার ভেতরে রয়েছে। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। উপস্থিত আইনজীবীবৃন্দ, গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট রিকল না হওয়ার অজুহাতে অতীতে বিরোধী দল বা ভিন্ন চিহ্ন মতের হাজার মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার বিচার ব্যবস্থায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাকশন ওয়ারেন্ট, রিলিজ অর্ডার এবং থানা থেকে ওয়ারেন্ট রিকলের কাজ সম্পন্ন করবে ইনশাআল্লাহ। এটি করা সম্ভব হলে এক জেলার অভিযুক্ত আসামি অন্য জেলায় গ্রেপ্তার হলে অনলাইনে দ্রুত উপনথি প্রেরণের মাধ্যমে জামিন শুনানি সহজ করা হবে। ফলে পুলিশি হয়রানি বা ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে সাধারণ মানুষকে বন্দী করে রাখার যে অপসংস্কৃতি, তা উৎপাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী ও আইনজীবী বৃন্দ, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল মাইল ফলক।
আমি আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং এই সিস্টেমের নেপথ্যে কাজ করা সকল আইটি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। একই সাথে আমাদের মাননীয় আইনমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, কারণ আমি জানি এই বিষয়টির সাথে উনি ব্যক্তিগতভাবে জড়িত। উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বিষয়টি, সম্পূর্ণ বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য অনেক দিন ধরে কাজ করছেন। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছিলেন ই বেল বন্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।